আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি মহান রব্বুল আলমিনের অসীম রহমতে ভালো আছেন। ফাইনিট এবং নন ফাইনিট ভার্বের তৃতীয় পর্বের আজকের ক্লাসে আপনাদের স্বাগতম। আজকের ক্লাসে আমরা ফাইনিট ভার্বকে নন ফাইনিট ভার্বে রূপান্তরের পদ্ধতি শিখব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসের শুরুতেই আমরা ফাইনিট ভার্বকে নন ফাইনিট ভার্বে রূপান্তরের যে পদ্ধতি রয়েছে, যে নিয়মগুলো রয়েছে, সেগুলো জেনে নেই। ফাইনিট ভার্বকে নন ফাইনিট ভার্বে রূপান্তরের পদ্ধতি এই দুটি সেন্টেন্স অথবা ক্লোজকে পার্টিসিপল ব্যবহার করে যুক্ত করার নিয়ম। 1 নম্বর নিয়ম, কারণ বা শর্ত প্রকাশক বা আগে কার্য সংগঠিত হওয়া সেন্টেন্স বা ক্লোজটি আইডেন্টিফাই করুন। এক্ষেত্রে সাধারণত দুটি সেন্টেন্স বা ক্লোজ দেওয়া থাকে। নন ফাইনিট ভার্ব ব্যবহার করে দুটি সেন্টেন্স বা ক্লোজকে একটি সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে হয়। দুটি সেন্টেন্স বা ক্লোজের যে সেন্টেন্স বা ক্লোজটি দ্বারা কারণ বা শর্ত বোঝায় অথবা দুটি সেন্টেন্স বা ক্লোজের যে সেন্টেন্স বা ক্লোজের কার্যটি তুলনামূলকভাবে আগে সম্পন্ন হয়েছে বা হবে বোঝায়, সেটির ফাইনিট ভার্বটিকে পার্টিসিপলে রূপান্তর করে সেন্টেন্স বা ক্লোজ দুটিকে একটি সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে হয়। 2 নম্বর নিয়ম, পার্টিসিপলের রূপ বা ধরন নির্ণয় করুন। 2-1 যে সেন্টেন্স বা ক্লোজটির ফাইনিট ভার্বটিকে নন ফাইনিট ভার্ব বানাতে হবে, সেটির সাবজেক্টটি যদি অ্যাক্টিভ হয় তবে সেন্টেন্স বা ক্লোজটি দ্বারা কাজ করা না বোঝালে সাবজেক্টের ধরন নিরূপণ করার দরকার নেই। এবং ফাইনিট ভার্বটি যদি পারফেক্ট টেন্স ব্যতীত অন্য যে কোনো টেন্সে থাকে তাহলে রূপান্তরিত নন ফাইনিট ভার্বটির প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বনের সাথে আইএনজি হবে। 2-2 সেই সেন্টেন্স বা ক্লোজটির সাবজেক্টটি যদি অ্যাক্টিভ হয় এবং ফাইনিট ভার্বটি পারফেক্ট টেন্সে থাকে তবে রূপান্তরিত নন ফাইনিট ভার্বটির পারফেক্ট পার্টিসিপল অর্থাৎ হ্যাভিং প্লাস ভার্ব 3 হবে। রুল নাম্বার 2-3 অপরদিকে সেই সেন্টেন্স বা ক্লোজটির সাবজেক্টটি যদি ইনঅ্যাক্টিভ হয় তবে রূপান্তরিত নন ফাইনিট ভার্বটি পাস্ট পার্টিসিপল হবে অর্থাৎ ভার্ব 3 হবে। 3 নম্বর রুল, রূপান্তরিত সেন্টেন্সের সাবজেক্ট ব্যবহারের নিয়ম। 3-1 যদি উভয় সেন্টেন্স বা ক্লোজের সাবজেক্ট একই হয় এবং পার্টিসিপলে রূপান্তরকৃত সেন্টেন্স বা ক্লোজটির সাবজেক্টটি যদি অ্যাক্টিভ হয় তবে সেন্টেন্স বা ক্লোজটি দ্বারা কাজ করা না বোঝালে সাবজেক্টের ধরন নিরূপণ করার দরকার নেই। সেক্ষেত্রে সেই সেন্টেন্স বা ক্লোজের শুরুতে থাকা সাবজেক্টটি বাদ দিতে হবে এবং অপর সেন্টেন্স বা ক্লোজের সাবজেক্টটি ব্যবহার করতে হবে। পার্টিসিপলে রূপান্তরকৃত সেন্টেন্স বা ক্লোজটির সাবজেক্টটি যদি ইনঅ্যাক্টিভ হয় তবে তার সাবজেক্টটি ব্যবহার করতে হবে এবং অপর সেন্টেন্স বা ক্লোজের সাবজেক্টটি বাদ দিতে হবে। 3-2 নম্বর নিয়ম, যদি উভয় সেন্টেন্স বা ক্লোজের সাবজেক্টটি ভিন্ন হয় সেক্ষেত্রে রূপান্তরিত বাক্যের শুরুতে পার্টিসিপল যুক্ত অংশে সাবজেক্টটি বসাতে হবে এবং অপর সেন্টেন্স বা ক্লোজের সাবজেক্টটি যেরকম ছিল সেরকমই থাকবে। এবার ফাইনিট ভার্বকে নন ফাইনিট ভার্বে রূপান্তরের নিয়ম বি, দুটি সেন্টেন্স বা ক্লোজকে ইনফিনিটিভ ব্যবহার করে যুক্ত করার নিয়ম। সাধারণত কোনো সেন্টেন্স দ্বারা উদ্দেশ্য বোঝালে সেক্ষেত্রে নন ফাইনিট ভার্ব হিসেবে ইনফিনিটিভ অর্থাৎ 2 + ভার্ব 1 ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে সাধারণত যে সেন্টেন্সটি দ্বারা উদ্দেশ্য বোঝাবে সে সেন্টেন্সটির ফাইনিট ভার্বটিকে ইনফিনিটিভ করতে হবে। এতক্ষণ ধরে আমরা ফাইনিট ভার্বকে নন ফাইনিট ভার্বে রূপান্তরের যে নিয়মগুলো রয়েছে সেগুলো শিখলাম। এবার আমরা এক্সারসাইজ করব। ফাইনিট ভার্বকে নন ফাইনিট ভার্বে রূপান্তর করার জন্য সাধারণত 2 ধরনের প্রশ্ন দেওয়া হয়ে থাকে। এক ধরনের প্রশ্নে দুটি বাক্য দেওয়া থাকে এবং এভাবে লেখা থাকে, জয়েন দ্য ফলোয়িং পেয়ার অফ সেন্টেন্সেস উইথ পার্টিসিপল, অথবা লেখা থাকে জয়েন দ্য ফলোয়িং পেয়ার অফ সেন্টেন্সেস উইথ ইনফিনিটিভ। আরেক ধরনের প্রশ্ন এভাবে লেখা থাকে, ট্রান্সফর্ম দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু সিম্পল বাই ইউজিং পার্টিসিপল, ট্রান্সফর্ম দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু সিম্পল বাই ইউজিং ইনফিনিটিভ। এবার আসুন আমরা কয়েকটি এক্সারসাইজ করি। এভাবে দুটি বাক্য দেওয়া থাকতে পারে, পার্টিসিপল যোগ করে একটি বাক্যে রূপান্তর করতে হবে। এক্ষেত্রে যা করবেন, প্রথমে বাক্য দুটি পড়বেন, এরপরে দেখবেন বাক্য দুটির মধ্যে কোন বাক্যটি দ্বারা কারণ বা শর্ত বোঝায় অথবা কোন বাক্যর কাজটি অপেক্ষাকৃত আগে সংঘটিত হয়েছে।
সেই বাক্যটি আইডেন্টিফাই করবেন। এই বাক্য দুটির মধ্যে প্রথম বাক্যটি হচ্ছে আই ক্লোজ দ্য ডোর, যার মানে হচ্ছে আমি দরজাটি বন্ধ করলাম। দ্বিতীয় বাক্যটি হচ্ছে আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক, আমি কাজে ফিরে গেলাম। তার মানে দরজা আগে বন্ধ করেছে, তারপরে কাজে ফিরে গেছে, অর্থাৎ প্রথম বাক্যের কাজটি আগে হয়েছে। আর যে বাক্যের কাজটি আগে হবে, অথবা যে বাক্যটি দ্বারা কারণ বুঝাবে, অথবা যে বাক্যটি দ্বারা শর্ত বোঝাবে, সে বাক্যের ফাইনিট ভার্বটিকে নন ফাইনিট করতে হবে। সুতরাং প্রথম বাক্যের ফাইনিট ভার্ব হচ্ছে ক্লোজড, এটিকে নন ফাইনিট ভার্বে রূপান্তর করতে হবে। এরপর দ্বিতীয় যে কাজটি করবেন সেটি হচ্ছে যে ফাইনিট ভার্বটাকে নন ফাইনিট করবেন সেই বাক্যের সাবজেক্টটি দেখবেন যে সাবজেক্টটি অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ। সাবজেক্ট অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ কীভাবে বুঝবেন? সাবজেক্ট যদি ভার্বের কাজ করতে সক্ষম হয় তাহলে বুঝবেন সাবজেক্টটি অ্যাক্টিভ, আর সাবজেক্ট যদি ভার্বের কাজ করতে সক্ষম না হয় তাহলে বুঝবেন সাবজেক্টটি ইনঅ্যাক্টিভ। এই বাক্যের সাবজেক্ট আই ভার্বের কাজ অর্থাৎ দরজা বন্ধ করা, ক্লোজ করতে সক্ষম, সুতরাং এই বাক্যের সাবজেক্ট আই হচ্ছে অ্যাক্টিভ সাবজেক্ট। এবার আর তেমন কোনো কাজ নাই, এবার শুধু দেখবেন যে ভার্বটাকে নন ফাইনিট করবেন অর্থাৎ পার্টিসিপল করবেন সেই ভার্বটা পারফেক্ট টেন্সে রয়েছে না অন্য কোনো টেন্সে রয়েছে। যদি দেখেন সেটি পারফেক্ট টেন্সে রয়েছে তাহলে পারফেক্ট পার্টিসিপল বানাবেন, আর পারফেক্ট টেন্স ছাড়া যদি অন্য কোনো টেন্সে থাকে সেটাকে প্রেজেন্ট পার্টিসিপল বানিয়ে দেবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লোজড, ক্লোজ ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ এটা পারফেক্ট টেন্স নয়, সুতরাং এই ক্লোজড ফাইনিট ভার্বটি প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যাবে, অর্থাৎ এটা হয়ে যাবে ক্লোজিং। এবারে আমরা রূপান্তরিত পুরো বাক্যটি লেখার পূর্বে দেখে নিব দুটি বাক্যের সাবজেক্ট। আমরা দেখতে পাচ্ছি দুটি বাক্যের সাবজেক্টই সেম। যদি দুইটি বাক্যের সাবজেক্ট একই রকম হয় এবং যে বাক্যের ফাইনিট ভার্বটিকে নন ফাইনিট করা হয়েছে সেই বাক্যটির সাবজেক্ট যদি অ্যাক্টিভ হয় তাহলে সেই বাক্যটি লেখার সময় সাবজেক্টটি ব্যবহার করবেন না, অপর বাক্যটি লেখার সময় সাবজেক্টটি ব্যবহার করবেন। সুতরাং আনসার হবে ক্লোজিং দ্য ডোর তারপর অপর বাক্যটি লেখার আগে একটি কমা দিবেন, এরপর অপর বাক্যটা যেরকম আছে সেরকম লিখে দিবেন আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক। ব্যাস হয়ে গেল। আমরা এবার আরেকটি প্রশ্ন দেখি। এবার এই প্রশ্নটি দেখুন, এরকম একটা বাক্য দেওয়া থাকতে পারে, তারপর বলবে পার্টিসিপল ব্যবহার করে এটাকে সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত করো। এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। এরকম কমপ্লেক্স কিংবা কম্পাউন্ড যে ধরনের বাক্য দেওয়া থাক না কেন, পার্টিসিপল ব্যবহার করে সিম্পল করার সিস্টেম কিন্তু একই রকম। তো এই বাক্যটাকে পার্টিসিপল ব্যবহার করে সিম্পল করার জন্য শুরুতে যে কাজটা করবেন আগের মতোই দেখবেন এই দুটি ক্লোজের মধ্যে কোন ক্লোজটি দ্বারা কারণ বা শর্ত বা কোন ক্লোজটির কাজ আগে সংঘটিত হয়েছে। বাক্যটির দিকে খেয়াল করুন, বাক্যটি হচ্ছে ওয়েন দ্য সান হ্যাড সেট, যখন সূর্য অস্ত গেল উই স্টপড আওয়ার প্লেইং, আমরা আমাদের খেলা বন্ধ করলাম। তার মানে সূর্য আগে অস্ত গেছে, তারপরে খেলা বন্ধ করেছে, সুতরাং প্রথম ক্লোজের কাজ আগে হয়েছে, অর্থাৎ প্রথম ক্লোজের যে ফাইনিট ভার্ব রয়েছে সেটা পার্টিসিপল করতে হবে। এবার আমরা যে কাজটি করব, এই বাক্যটির সাবজেক্টটি দেখব যে সাবজেক্টটি অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ। এই বাক্যটির সাবজেক্ট হচ্ছে দ্য সান, অর্থাৎ সূর্য। সূর্যটি অস্ত গেল, সূর্য অস্ত যেতে পারে অর্থাৎ সূর্য অস্ত যেতে সক্ষম, তাহলে বোঝা গেল এই বাক্যের সাবজেক্ট অ্যাক্টিভ সাবজেক্ট। এবার আর কোনো কাজ না, এবার শুধু আমরা ফাইনিট ভার্বটা দেখব যে এটা কোন টেন্সে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এটা পারফেক্ট টেন্সে রয়েছে, আর আমরা জানি সাবজেক্ট যদি অ্যাক্টিভ হয় আর ফাইনিট ভার্বটা যদি পারফেক্ট টেন্সে থাকে তাহলে রূপান্তরিত নন ফাইনিট ভার্বটা পারফেক্ট পার্টিসিপল হবে, অর্থাৎ হ্যাড সেটটা হয়ে যাবে হ্যাভিং সেট। এবার আমরা রূপান্তরিত সিম্পল সেন্টেন্সটি লিখব। সিম্পল সেন্টেন্সটি লেখার আগে আমরা উভয় ক্লোজের সাবজেক্টটা একটু চেক করে নেই। আমরা দেখতে পাচ্ছি প্রথম ক্লোজের সাবজেক্ট হচ্ছে দ্য সান এবং দ্বিতীয় ক্লোজের সাবজেক্ট হচ্ছে উই, দুইটা সম্পূর্ণ ভিন্ন সাবজেক্ট। আর এরকম যদি দুটি ক্লোজ বা দুটি সেন্টেন্সের সাবজেক্ট সম্পূর্ণ ভিন্ন দেখতে পান সেক্ষেত্রে রূপান্তরিত বাক্যটি লেখার সময় সাবজেক্ট দুইবারই ব্যবহার করতে হবে। আরেকটি কথা বলে দিচ্ছি, যেহেতু এটা কমপ্লেক্স সেন্টেন্স এখানে একটা কনজাংশন রয়েছে ওয়েন, যেহেতু আমরা বাক্যটি সিম্পল করতেছি সুতরাং এই কনজাংশনটা থাকবে না, কারণ সিম্পল সেন্টেন্সে কনজাংশন ব্যবহৃত হয় না। সুতরাং রূপান্তরিত সিম্পল সেন্টেন্সটি হবে দ্য সান হ্যাভিং সেট কমা উই stopped our playing। আশা করি বুঝতে পেরেছেন। আমরা পার্টিসিপল দিয়ে আরেকটি বাক্য দেখব।
এবার এই সেন্টেন্সটি দেখুন, এটি হচ্ছে একটি কম্পাউন্ড সেন্টেন্স, পার্টিসিপল ব্যবহার করে এটাকে সিম্পল করতে হবে। তো শুরুতে যে কাজটা করব, আমরা দেখব দুটি ক্লোজের মধ্যে কোন ক্লোজটি দ্বারা শর্ত বা কারণ বুঝে অথবা কোন ক্লোজটির কাজটা আগে হয়েছে। আমরা বাক্যটা একবার পড়ে দেখি। দ্য সাম ওয়াজ ডান বাই দ্য টিচার। শিক্ষক কর্তৃক অঙ্কটি করা হয়েছিল অ্যান্ড ইট ওয়াজ ভেরি হার্ড। এটা ছিল খুবই কঠিন। তার মানে শিক্ষক অঙ্ক আগে করেছে, তারপর বোঝা গেল যে অঙ্কটা ছিল খুব কঠিন। তার মানে প্রথম ক্লোজের কাজটি আগে হয়েছে, অর্থাৎ দ্য সাম ওয়াজ ডান বাই দ্য টিচার। সুতরাং এই ক্লোজের ফাইনিট ভার্ব ওয়াজ ডান, এটাকে আমরা নন ফাইনিট করে দিব, অর্থাৎ এটাকে আমরা পার্টিসিপল বানাবো। এবার আমরা দেখবো এই বাক্যের সাবজেক্ট। এই বাক্যের সাবজেক্ট হচ্ছে দ্য সাম। এই সাবজেক্টটা অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ? সিম্পলি বুঝতে পেরেছেন যে সাম মানে অঙ্ক নিজে নিজে কখনো করতে পারে না, অর্থাৎ এই বাক্যের সাবজেক্ট দ্য সাম ইনঅ্যাক্টিভ সাবজেক্ট। আর আমরা জানি সাবজেক্ট যদি ইনঅ্যাক্টিভ হয় তাহলে যে ফাইনিট ভার্বটা নন ফাইনিট হবে সেটি নর্মালি পাস্ট পার্টিসিপল হবে। সুতরাং ওয়াজ ডান, এই ফাইনিট ভার্বটা যখন পাস্ট পার্টিসিপল করবে এটা হবে শুধু ডান। এবার আমরা রূপান্তরিত বাক্যটি লিখব। রূপান্তরিত বাক্যটি লেখার আগে দুটি জিনিস খেয়াল করুন। একটা হচ্ছে যেহেতু এটা কম্পাউন্ড সেন্টেন্স, সেজন্য এখানে একটা কোঅর্ডিনেটর অর্থাৎ একটা কনজাংশন রয়েছে, আর সিম্পল সেন্টেন্সে কনজাংশন ব্যবহৃত হয় না, সুতরাং এটা বাদ যাবে। আরেকটি বিষয় হচ্ছে আমরা দেখে নেই দুটি কোর্সের সাবজেক্ট একই কিনা। দেখা যাচ্ছে এখানে সাবজেক্ট দ্য সাম আর এখানে দ্য সামের প্রোনাউন ইট। তো সাবজেক্ট যদি ইনঅ্যাক্টিভ হয় এবং দুটি ক্লোজের সাবজেক্ট যদি সেম হয়, সেক্ষেত্রে যে কাজটা করবেন, রূপান্তরিত বাক্য লেখার সময় প্রথমবার সাবজেক্ট ব্যবহার করবেন এবং দ্বিতীয়বার সাবজেক্টটি ব্যবহার করবেন না। এবার আমরা রূপান্তরিত বাক্যটি লিখি। দ্য সাম ডান বাই দ্য টিচার এবার ইট বাদ দিব, ওয়াজ ভেরি হার্ড। আশা করি বুঝতে পেরেছেন। আমরা ক্লাসের শেষের দিকে চলে এসেছি। এবার ইনফিনিটিভ ব্যবহার করে একটি প্রশ্ন সলভ করে আজকের ক্লাস আমরা শেষ করব। এবার এই বাক্য দুটি দেখেন। প্রথম বাক্যটি হচ্ছে আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গেলাম। পরবর্তী বাক্যটি হচ্ছে আই কুড সি মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুকে দেখতে পেলাম। এই বাক্য দুটিকে ইনফিনিটিভ ব্যবহার করে একটি বাক্যে রূপান্তর করতে হবে। মনে রাখবেন, যখন ইনফিনিটিভ ব্যবহার করে দুটি বাক্যকে একটি বাক্যকে রূপান্তর করতে বলে তখন সাধারণত ওই দুটি বাক্যের মধ্যে একটি বাক্য দ্বারা উদ্দেশ্য বোঝায়, আর যে বাক্যটি দ্বারা উদ্দেশ্য বোঝায় ওই বাক্যটির ফাইনিট ভার্বটিকেই ইনফিনিটিভে রূপান্তর করে বাক্য দুটিতে একটি বাক্যে রূপান্তর করতে হয়। এখন বাক্য দুটি যদি দেখি, আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম। কী জন্য গিয়েছিলাম? উদ্দেশ্য কী ছিল? আই কুড সি মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুকে দেখতে পেয়েছিলাম। তার মানে বন্ধুকে দেখার জন্যই সেখানে গিয়েছিল। তার মানে দ্বিতীয় বাক্যটি দ্বারা উদ্দেশ্য বুঝেছে। সুতরাং এখানে যে দ্বিতীয় বাক্যের ফাইনিট ভার্ব রয়েছে কুড সি, এটাকে ইনফিনিটিভ বানাতে হবে। আর ইনফিনিটিভ বানাতে গেলে কী করবো? টু প্লাস ফাইনিট ভার্বটির বেস ফর্ম লিখবো, তাহলে কুড সি এটা হয়ে যাবে টু সি। এবার আমরা রূপান্তরিত বাক্যটি লিখি। রূপান্তরিত বাক্যটি হবে আই ওয়েন্ট দেয়ার। কুড সি ফাইনিট ভার্বটি ইনফিনিটিভ হয়ে টু সি হওয়ার কারণে এই সাবজেক্ট আই এবং কুড এটুকু বাদ যাবে। তাহলে আমরা লিখব আই ওয়েন্ট দেয়ার টু সি মাই ফ্রেন্ড। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকের ক্লাসে আমরা ফাইনিট ভার্বকে কীভাবে নন ফাইনিট ভার্বে রূপান্তর করতে হয় এ বিষয়টি নিয়ে আলোচনা করলাম। আশা করি আপনারা খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন। আজ আর নয়, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যদি মনে করেন আমাদের ক্লাসগুলো আপনার জন্য দরকার, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং আপনার প্রিয়জন যাদের এই ক্লাসটি দরকার বলে আপনি মনে করছেন তাদের সাথে শেয়ার করুন। দেখা হবে অন্য কোনো দিন, আবার অন্য কোনো ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।